গোলামগঞ্জের মাঠে কি আজকাল রাত্রিবেলা কোনো লোক হেঁটে বেড়ায়? কাউকে দেখেছেন কি হাঁটতে? বলছি তো, ওখানে গিয়ে চারটে জোয়ান মানুষ এখনো অবধি যাবার। আপনারা যদি হাঁটেন, মরার সংখ্যা আরো বাড়বে। বলুন না, তাই কি চান? আরও একবার ফিয়ারফুল স্টেশনে আপনাদেরকে স্বাগত জানাই। আরও একটি জমজমাটি ভূতের গল্প নিয়ে আমরা হাজির হয়েছি। তো শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি। আর যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন অথবা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করতে ভুলবেন না। আপনাদের জন্য আজ রইল অনিন্দ শঙ্কর রায়ের লেখা পিশাচ। বেশ কিছুদিন কর্তৃপক্ষের সঙ্গে লড়াই করেও শেষ অবধি আমার বদলির আদেশটা ঠেকাতে পারলুম না। আমাকে চলে আসতে হলো কলকাতার বাইরে। যেখানে পোস্টিং হলো সেই জায়গাটার নাম হোসেনপুর। আমাদের পশ্চিমবাংলার মধ্যেই সীমান্ত অন্তর্বর্তী একটি ছোট্ট জায়গা, যাকে ঠিক গ্রামও বলা যায় না, আবার শহর তো নয়ই। ভয়ে কয়েকদিন সিটিয়ে রইলুম, কেননা খবর আছে জায়গাটি বড্ড স্পর্শকাতর। খুব অল্পতেই নাকি সেখানে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। হবেই বা না কেন, তার গা ছুঁয়ে কলকল ধ্বনিতে ছুটে চলেছে পদ্মা নদী। একটি ছোট্ট নৌকা চেপে সেই নদী পার হলেই একেবারে ভারতবর্ষের বাইরে চলে যাওয়া যায়। সীমান্তবর্তী স্থান বলে হয়তো হোসেনপুর সব সময়তেই একটা ধারাবাহিক অপরাধ প্রবণতার ব্যাধিতে ধুঁকছে। লোকে বলে যে এখানকার মিশনও মাটিতেই নাকি দোষ আছে। হয়তো তাই, কিন্তু আমি বেশ চিন্তিত ছিলাম 10 মাস আগেকার একটা বীভৎস ঘটনার কথা মনে করে। কেবল আমি একাই নই, দেশবাসীও সকলেই জানে সেদিনের সেই ব্যাপারটার কথা। নদীর ওপারে বাংলাদেশ, এপারে ভারত, দুই দেশের দুই ভিন্ন আইন, তাই চোরাচালান এখানে অবাধ। ছোটখাটো খুন জখম, দাঙ্গা হাঙ্গামা এখানকার নিত্যকার ঘটনা। এমনকি হোসেনপুরের খুদে খুদে ঝুপড়ি দোকানের মালিকগুলো পর্যন্ত বেআইনি বিদেশি জিনিস নিয়ে নির্ভয়ে প্রকাশ্যে লোফালুফি করে। প্রশাসন শিথিল, সরকারি বাহিনীর একাংশ চরম দুর্নীতিগ্রস্ত, ঝোপ বুঝে কোপ মারার সদা প্রচেষ্টা। সীমান্তের চোরাই চালানকে তারা প্রত্যক্ষ মদত দিয়ে মাসে হাজার হাজার টাকা ও মাইনের অতিরিক্ত কামাই করে যাচ্ছে। কিন্তু আজ থেকে 10 মাস আগে হোসেনপুরে যে ঘটনাটা ঘটেছিল সেটা ভয়ানক। অশান্তির অগ্নিশিখা দাউ দাউ করে জ্বলে উঠেছিল। দপ করে সেদিনের অখ্যাত হোসেনপুর ভয়ঙ্কর হয়ে উঠেছিল। দেশের প্রায় সবকটি কাগজেরই শিরোনামা হয়ে পড়েছিল ব্যাপারটা। সত্যি কথা বলতে কি, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ মাত্রেই যা মনে প্রাণে ঘৃণা করে, সেই সর্বনাশের বীজ হোসেনপুরে বহুদিন ধরে সবার অগোচরে যত্রতত্র ছড়িয়ে দেওয়া হচ্ছিল। তারই ফল ফলল হঠাৎ। তুচ্ছ কারণে এমন এক জাতিগত হিংসার লেলিহান শিখা দুর্দম গতিতে চতুর্দিকে ছড়িয়ে পড়ল, যেটা রুখবার ক্ষমতা সেই সময় কারুর ছিল না। ওই অপদার্থ জেলা প্রশাসনের তো নয়ই। পরবর্তীকালে বেসরকারি হিসাবে তো বলে যে সেই হিংসার বলি হয়েছিল কম করেও 300 জন মানুষ, ক্ষয়ক্ষতি সীমাহীন। ওই সমস্ত কারণেই আমি সেখানে না যাওয়ার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু আমাদের অফিসের ম্যানেজমেন্ট বড় কড়া। তাদের কাছে আদেশ মানে আদেশ, সেখানে নড়চড় হবার কোনো উপায় নেই। তুমি যাবে না কারণ তোমার সেখানে যেতে ভয় লাগছে, কিন্তু তোমার বদলে অন্য যাকে পাঠাবো তার কি ভয় লাগবে না?
অথচ অর্ডারটা আখেরে তোমারই। তাই হয় যাও, কিংবা অফিসের ছাপানো যে ফর্ম আছে তাতে একটা পদত্যাগপত্র লিখে দিয়ে এক্ষুনি চলে যাও। তুমি ছাড়লে আমরা এ চাকরিতে অন্য ছেলে পেয়ে যাব। আমাদের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার সাহেবের ধারালো বাক্য মানে পড়তে পড়তে বাড়ি ফিরে এলাম। তবে আশাভঙ্গের মধ্যেও আমার সান্ত্বনা একটিই, যে অর্ডার শুধু আমার একার নয়, অন্য দুটি বাইরের ছেলের নামেও করা হয়েছে। তাদের একজন শিলিগুড়ির, অপরজন আলিপুরদুয়ার। কর্তৃপক্ষের দাঙ্গা বিধ্বস্ত অঞ্চলের মানুষদের কিঞ্চিত সাহায্য করার জন্যই আমাদের ব্যাংক সরকারের নির্দেশে হোসেনপুরে একটা ছোট্ট শাখা অফিস খুলেছে। চাকরিতে আরও উন্নতির পরীক্ষায় যারা পাশ করে বসে অপেক্ষা করছিলুম, তাদের মধ্যেই বেছে বেছে 3 জনকে পাঠিয়ে দেওয়া হয়েছে হোসেনপুরের চাষিদের ব্যাংক ঋণের সাহায্যের জন্যে। এখন জানি না কতদিন এখানে থাকতে হবে। হোসেনপুরে এসে দেখি এখানে যেন এক যুদ্ধবিধ্বস্ত ভয়াবহ পরিবেশ। চতুর্দিক থমথম করছে, মানুষ এখানে ফিসফিসিয়ে কথা কয়, এমনকি ডালে বসে একটা পাখিও গান গায় না গলা ছেড়ে। এ কিরকম অদ্ভুত অবস্থা! আমি জীবনে কোনো দাঙ্গা বিধ্বস্ত অঞ্চল এর আগে কখনো দেখিনি। হোসেনপুরের মাটিতে পা দিয়ে আমি একটি নতুন অভিজ্ঞতা সঞ্চয় করলাম। 10 মাস আগের মানুষের রক্ত নিয়ে সেই ভয়াবহ হোলি খেলার স্মৃতি আজও যেন সাধারণ মানুষের মনে এক নিঃস্বাকালীন দুঃস্বপ্নের মতো এঁটে বসে আছে। এ বুঝি এক আতঙ্কপুরী। এখানে আনন্দ নেই, শান্তি নেই, স্বাভাবিক জীবনযাত্রা তো অনেক দূর। আমরা ব্যাংক খুলে বসে থাকি, কিন্তু দিনের মধ্যে 7-8 জনের বেশি গ্রাহকও আসে না। বাইরে বেরিয়ে যদিও বা স্থানীয় মানুষদের সঙ্গে আগ্রহ সহকারে আলাপ পরিচয় করতে যাই, কিন্তু সেও দেখি একটা দায়সারা গোছের উত্তর দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। কিন্তু সুযোগ পেলে তারাই মাঝে মাঝে তেড়া বেঁকা জবাব দিতেও ছাড়ে না। ভাবখানা এমন যেন, দেখেছ আমাদের এই ভীষণ অবস্থা, আর তারই মধ্যে তোমরা শহর থেকে এখানে ব্যাংক খুলে সহানুভূতি জানাতে এসেছো। যাও, ভাগো এখান থেকে। ব্যাংকের অন্য দুটি ছেলে, স্বদেশ আর নিরঞ্জন, যারা একই সঙ্গে বদলির হুকুম পেয়ে হোসেনপুরে এসেছে, তারা দুজন আর আমি মিলে একটা মেস বানিয়ে এখন একসাথেই থাকি। আমরা কেউ রাঁধতে জানি না, তাই খাওয়া দাওয়া করব বাইরে। রাত্রিরে রোজ মাঠের উপর দিয়ে হেঁটে মাইল খানেক দূরে বাজারের কাছে একটা হোটেলে খেতে যাব শুনে হোসেনপুরের একজন লোক ঠোঁট উল্টে বললে, এত সাহস দেখাবেন না মশাই, তাহলে বেঘরে সব পৈতৃক জানগুলো খোয়াবেন। জানেন, ওই যে মাঠ, সেখানে কত মানুষের লাশ দাঙ্গার সময় শিয়াল কুকুরে টেনে টেনে খেয়েছে। আমি শুনে বললুম, তাতে কি, এখন তো আর লোক মরছে না, অবস্থা তো এখন স্বাভাবিক। স্বাভাবিক? তাহলে তো কোনো কথাই ছিল না। এতগুলো মানুষের অপঘাত মৃত্যু, সে কি আর এমনি এমনি বসে থাকবে? আজকাল তো রাতে ওই মাঠে কেউ হাঁটেই না। হাঁটে না? কেন হাঁটে না? লোকটা অতঃপর বিতৃষ্ণভাবে হাসল। ও মা, তাও জানেন না? অথচ ড্যাং ড্যাং করতে করতে এখানেই এসেছেন চাকরি করতে। পিশাচ, বুঝলেন দাদা, পিশাচ। হোসেনপুর দাঙ্গার পরে এখন প্রেতনগরী হয়ে গেছে। আজকাল রাতের অন্ধকারে পিশাচের দল মাটির তলা থেকে উঠে আসে। তারা খুঁজতে থাকে জ্যান্ত মানুষ। তাদের চোখের সামনে একবার পড়লেই নিশ্চিত মৃত্যু। মানুষের রক্ত পান করতে তারা বড় ভালোবাসে। এরা কি করে হলো তা জানেন? এখানে যারা খুন হয়েছে,
বা অপঘাতে মরেছে তাদের প্রেতগুলোই নতুন দেহ নিয়ে হয়েছে পিশাচ। অন্ধকারের ভেতর এদের চেহারাগুলি তো আর দেখেননি, দেখলেই বুঝতে পারতেন এরা কোনো বয়স টয়স বিচার করে না, জাতি ধর্মও দেখে না। একমাত্র প্রিয় জিনিস শুধু তাদের মানুষের তাজা রক্ত। লোকটা তারপর খুব উত্তেজিত হয়ে অনেক কথাই বলে গেল। তার মুখ থেকে শুনলাম গোটা হোসেনপুরটাই যদিও আজ সম্পূর্ণ কলুষিত হয়ে গিয়েছে, কিন্তু ভৌতিক আতঙ্ক আমাদের মেষ বাড়ির সামনে যে প্রকাণ্ড চেহারার গোলামগঞ্জের মাঠ, সেখানেই নাকি সবচাইতে বেশি পিশাচ নাকি ওই মাঠের মধ্যেই বেশি ঘোরে। তাছাড়া ওই যে দূরের গ্রামগুলি, সেইগুলো গত সাম্প্রদায়িক হাঙ্গামার সময় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ওসব জায়গাও আজকাল আর কোনো মানুষ থাকে না। একটা ঘরও কি আর আস্ত রয়েছে নাকি? ওই হোসেনপুরবাসী বলল, আপনারা খবরদার অন্ধকারে বেরোবেন না, সারাদিন অভুক্ত থাকলেও নয়। বলিহারি বুদ্ধি বটে আপনাদের। গোলামগঞ্জের মাঠে গিয়ে আজকাল রাত্রিবেলা কোনো লোক হেঁটে বেড়ায়? কাউকে দেখেছেন কি হাঁটতে? বলছি তো, ওখানে গিয়ে চারটে জোয়ান মানুষ এখনো অবধি যাবার। আপনারা যদি হাঁটেন তো মরার সংখ্যা আরো বাড়বে। বলুন না, তাই কি চান? তাই যদি শখ হয় তো যান, রাত্রে পিশাচের পাল্লায় পড়ুন গিয়ে। আমি আর কি করব? আমি তো আর আপনাদের হাত ধরে চেপে রাখতে পারি না। যত সব চঞ্জাল এসে হোসেনপুরে জুটেছে, কেন যে মরতে এরা আসে বুঝে পাই না। এদিকের লোকগুলোর কথাবার্তার ধরন ধারণাই কেমন কাঠখোট্টা। এদের দেশে দাঙ্গা হবে না তো হবে কোথায়? এখনো পর্যন্ত আমি একটি মাত্র ভদ্রলোকই শুধু দেখেছি। যাক, পরে আসছি সে কোথায়। তারপর ওই চাষাড়ে লোকটাকে স্বদেশেই শেষ পর্যন্ত গালি দিয়ে তাড়িয়ে দিল। আর ওইসব ফালতু গুল গল্পে কান না দিয়ে আমরা তিনজন রাতে একসঙ্গে হোটেলে খেতে যাই। অবশ্য হাতে থাকে টর্চ। মাঝে মাঝে মাঠের মধ্যে অন্ধকারে খসখস শব্দ শুনে চমকে আলো জ্বালিয়েই দেখতে পাই যে হয় একটা গোদা মেঠো ইঁদুর কিংবা খ্যাকশিয়ালের বাচ্চা, কখনো বা চাঁদের আলোয় ডানা ঝাপটিয়ে উড়ে যায় ধূসর রঙের একটা পেঁচা। তৎক্ষণাৎ অর্জুন গাছের মগ ডালে শুরু হয়ে যায় আক্রান্ত কাকেদের প্রবল আর্তনাদ। হঠাৎ অদ্ভুত সুরে কেঁদে ওঠে কোনো এক অসুস্থ কুকুর। কিন্তু এর বেশি আর কিছুই আমরা দেখি না। মানুষ তো দেখতে পাইই না। হ্যাঁ, যা বলছিলুম, হোসেনপুরের একজন অতি সজ্জন জ্ঞানীগুণী বিদগ্ধ ভদ্রলোকের সঙ্গে ইতিমধ্যে আমাদের আলাপ হয়েছে। তার নাম সাজ্জাদ আলী রহমান। তিনি ঐতিহাসিক এককালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। দিল্লিতেও করেছেন বেশ কিছুকাল। এখন অবশ্য রিটায়ার্ড। যদিও তিনি বয়সে অনেক বড়, তবু তার সঙ্গে সব বিষয় নিয়েই আমরা খোলাখুলি আলোচনা করি। কখনো সখনো রীতিমতো তর্ক শুরু হয়ে যায় আমাদের মধ্যে। একদিন তো আমি স্থানীয় লোকেদের পিশাচ সম্পর্কিত কুসংস্কারের কথাটিও তাকে বললুম। ভেবেছিলুম যে তিনি পণ্ডিত মানুষ, তার উপর আবার একজন কুসংস্কার বিরোধী মুসলমান ঐতিহাসিক, তাই নিশ্চয় ব্যাপারটা শুনে খুব হাসবেন। কিন্তু অবাক কাণ্ড যে দেখলুম রহমান সাহেবও রীতিমতো গম্ভীর হয়ে বললেন, হ্যাঁ, আপনারাও তাহলে ওটা শুনেছেন। রাত্রে কিন্তু বাড়ির বাইরে বেরুবেন না, আর যদি একান্তই বিরতি হয় তবে মাঠের উপর দিয়ে কখনো হাঁটবেন না, কারণ সেখানে পিশাচ আছে। আমি তাদের দেখেছি। আপনিও তাদের দেখেছেন? বলেন কি? রহমান সাহেব বললেন,
হ্যাঁ দেখেছি, হোসেনপুরে পিশাচ দেখা আর আশ্চর্যের ব্যাপার কি, আজ পর্যন্ত অনেকেই দেখেছে। এই জায়গায় পিশাচ বেরোবে না তো বেরোবে কোথায়? আপনাদের ওই শান্তির শহর কলকাতায়? এখানে কদিন থাকুন না, আপনারাও সব দেখবেন। পরে ওনার কথাগুলো শুনে আমার বন্ধু দুজনও দারুণ অবাক হয়ে গেল। ভদ্রলোক কি হঠাৎ বার্ধক্যে পড়ে গেলেন, নাকি আমাদের মতন শহরের ছেলেদের পেয়ে কিছুটা প্র্যাকটিক্যাল জোকস করে নিতে চান? কিন্তু ওর মতো মানুষ কি শেষ পর্যন্ত একটা গেয়েও অশিক্ষিতের মতো ব্যবহার করবেন? আশ্চর্য। কিন্তু নিজেদের মধ্যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে করতে আমরাও একটি সময় হঠাৎ গম্ভীর হয়ে উঠলাম। এটা তো ঠিকই, যে মাঠে ঢুকলে আর হাওয়া পাই না, চতুর্দিকে বিকট রকমের কুমোট ভাব, কেমন একটা বিশ্রী উগ্র গন্ধ, ঠিক পচা নয় আবার পড়াও নয়, কিন্তু গন্ধটা খুব অদ্ভুত। নাকে একবার ঢুকলে রীতিমতন অস্বস্তি বোধ হয়, এবং রাত্রি ঠিক 8টা বাজলেই একটা কুকুর খুব খারাপভাবে মাঠের মধ্যে শব্দ করে কেঁদে ওঠে। কুকুরে কাদা মানেই ছোটবেলা থেকে জানি যে একটা অশুভ ইঙ্গিত, কিন্তু আরো অস্বাভাবিক ব্যাপার যে রাতে মাঠ তো দূরের কথা, তার ধার কাছ দিয়েও আমরা ছাড়া আর কোনো মানুষ হাঁটে না কেন? একজনেরও কি কোনোদিন রাত্রে ওষুধ কেনা বা ডাক্তার ডাকারও প্রয়োজন হয় না? খুবই অদ্ভুত পরিবেশ। ওইভাবে দিন যায়। একদিন হঠাৎ স্বদেশ কিছুদিনের ছুটি নিয়ে বাড়ি গেল। রইলুম আমি আর নিরঞ্জন। সেদিন রাতে যখন খাওয়া দাওয়া সেরে আমরা দুজনে মেসে ফিরছি, সহসা আকাশখানা লাল হয়ে কাল বৈশাখী শুরু হয়ে গেল। তখনই বুঝেছিলাম যে এ আমাদের শহরে বসে বাড়ির জানালা ফাঁক করে দেখা সেই পরিচিত শৌখিন ঝড় নয়, এর গতি প্রকৃতি এই অন্যরকম। একরাশ দুরন্ত বাতাসের কুণ্ডলী মাঠের বুকে গজরাতে গজরাতে ক্রমাগত ঘুরপাক খাচ্ছে, অসাধারণ শক্তিতে নিমেষে কাত করে ফেলছে নুয়ে পড়া কোনো গাছের মোটা ডালকে। আমরা অবশ্য খুব সাবধানেই হাঁটছি। বাতাসের সঙ্গে সঙ্গে প্রবল ধুলোর ঝাপটা, কিন্তু তার সঙ্গেই বুকের রক্ত হিম করে দেওয়া ঝড়ের একটা অপার্থিব নেপথ্য হুঙ্কার। কই, এরকম তো আগে কোনোদিন শুনিনি। গায়ে কাটা দিয়ে উঠল। তবুও আমরা সন্দর্পণে শরীর বাঁচিয়ে ফিরে এলাম মেশে। কিন্তু আমরাও কি কিঞ্চিত চিন্তিত হইনি? কপালে ভ্রুকুটি পড়েছে দুজনে। চলতে চলতে আজ আমার কেন জানি না বারে বারে শুধু মনে হচ্ছিল যে ঝড়ের মধ্যে কেউ আমাদের পিছু নিয়েছে। যে পিছু নিয়েছে সে মানুষ নয়, এমনকি পার্থিব পৃথিবীর কোনো জীবও নয়। অবশ্য মাথা ঘুরিয়েও আমি সরাসরি কাউকে দেখতে পাইনি। মেশে ফিরে নিরঞ্জন প্রকারান্তে যতই তার মনে সন্দেহটা উত্থাপন করতে চেয়েছে, আমি ততবারই তাকে নিরস্ত করেছি। আসলে আমার অনুভঙ্গপণ সংস্কারের কাছে কিছুতেই মাথা নোয়াবো না। এখনো অবধি যার প্রমাণ পাইনি তাকে বিশ্বাস করবই বা কেন? কিন্তু পরদিন নিরঞ্জন হঠাৎ জ্বরে পড়ল। সে রাতে চিড়েমুড়ি খেয়েই শুয়ে পড়েছে, কিন্তু আমার হলো মুশকিল। আজ তো তাহলে আমাকে একাই হোটেলে খেতে যেতে হয়। একবার ভাবলাম থাক, আজ রাতে আর একলা গিয়ে কাজ নেই, কিন্তু পরক্ষণে আমার ইগোতে একটা খুব বড় রকমের আঘাত লাগলো। ছি ছি ছি, কোথাকার একটা গেজেল কুসংস্কার, আর আমি কিনা তাতেই ভয় পাচ্ছি। তৎক্ষণাৎ স্থির করলুম যে যাইই মনে হোক না কেন, আজ রাতে আমি একলাই যাব এবং গিয়েই প্রমাণ করে দিয়ে আসবো যে গোলামগঞ্জের মাঠকে খামোখা ভয় পাবার কোনো কারণ নেই। কিন্তু এতদিনে বুঝতে পারছি যে আমার সেদিনের গোয়ার তুমি ছিল শুধু একতাল ফিতির উপর একটুখানি ফিনফিনে ঠুনকো বর্ম। অসুস্থ নিরঞ্জনও অবশ্য আমাকে পই পই করে বারণ করেছিল। বলেছিল, ভালো কথা বলছি,
তুমি আজ একলা ওই নির্জন মাঠের উপর দিয়ে যেও না। যে দেখো আকাশটা, আজও আবার ঝড় আসছে। আমি তাচ্ছিল্যের ভঙ্গিতে বললুম, কি হবে? আমাকে পিশাচে ধরবে? নিরঞ্জন তখন অধৈর্য হয়ে বলল, সত্যি তোমাকে নিয়ে আর পারা গেল না। কিছুই না হোক, মাঠের মধ্যে বিষাক্ত সাপ বা পাগলা শিয়ালগুলো তো থাকতে পারে। হ্যাঁ পারে। আমি বললুম, সে তো 2 জন বা 3 জন থাকলেও বেরোতে পারে, কিন্তু এতদিন যখন তারা দর্শন দেয়নি, তখন আজই যে দেবে তাই বা ভাবছো কি করে? তুমি বরং এখন শুয়ে একটু বিশ্রাম নাও, আমি ততক্ষণ ঘুরে আসছি। অগত্যা আমি জিদ ধরেই বেরিয়ে পড়লুম ঘর থেকে, কিন্তু দুর্ভোগ কিঞ্চিত বাড়ল বই কমল না। ভেবেছিলুম যে আজ একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে সন্ধ্যের মুখে মেশে ফিরে আসব। এদিকে চেয়ে দেখি আকাশ ভর্তি ঘন মেঘ, মাটির বুকে তখনই গাঢ় অন্ধকার জমে গেছে। সেই আসন্ন প্রাকৃতিক দুর্যোগের দিনে আমাকে একলা আসতে দেখে হোটেলওয়ালার মুখখানা থমথমে গম্ভীর হয়ে পড়ল। সে কি আমার জন্য দুশ্চিন্তা, নাকি খদ্দেরের সংখ্যাল্পতা দেখে কে জানে। তারপর যখন ফিরে আসছি, তখনই দেখি মাঠের উপর যথারীতি অন্ধকার। পরিবেশটা যেন আরো গুমোট হয়ে পড়েছে। মাঝে মাঝে প্রাণহীন ধরিত্রীকে চমকে দিয়ে আকাশের বুকে বিদ্যুৎ ঝলকাচ্ছে। গতকাল পেয়েছিলাম কাল বৈশাখী, আজ হয়তো তার সঙ্গে তুমুল বৃষ্টিও নামবে। আমি টর্চ জেলে হেঁটে চলেছি। রাতের আকাশটা থমথমে লাল, সেখানে একটিও তারা নেই। যা আন্দাজ করেছিলাম কিছুক্ষণের মধ্যে তাই ঘটল। গোঁ গোঁ করে একরাশ খেপা হাওয়া ঝড়ের বার্তাবাহক হয়ে মাঠের উপর দিয়ে ছুটে বেড়াতে লাগলো। তারই সাথে সাথে নামলো ঝিরঝির করে বৃষ্টি। মাঠে স্বভাবতই কোনো লোক নেই। আমার সঙ্গেও বর্ষাতি কিংবা ছাতি কিছুই ছিল না। সুতরাং আমি টর্চ জেলে হনহন করে হাঁটতে লাগলুম সামনের দিকে। বেশ কিছুটা দূরে যেখানে জোনাকির মতো বিন্দু বিন্দু আলো জ্বলছে, আমাকে এখন সেখানেই পৌঁছতে হবে। তার ধারে কাছেই আমাদের মেস। কিন্তু এই বর্ষণসিক্ত রাতের ভিতরেও আজ আবার সেই গন্ধটা পেলাম। এখন যে আরো উগ্র, আরো প্রকট। তৎক্ষণাৎ মনে পড়ে গেল, ছেলেবেলা গায়ের শ্মশানেও একদিন এরকমই একটু গন্ধ আমি পেয়েছিলাম। এ কি তারই মতন, নাকি অন্যরকম? কিন্তু অকস্মাৎ এই গন্ধের কারণটা কি? এমন হাওয়া আর বৃষ্টির মধ্যে তো কোনো গন্ধ সহজে ভেসে আসবার নয়। পথ চলতে চলতেই ভাবছি যে ঝড়ের আওয়াজটা বড্ড বেশি রকম ধারালো। এ কি শুধু বাতাসের এই গর্জন, নাকি তারও আড়ালে অন্য কিছু, এক অপার্থিব জান্তব চিৎকার? তাহলে কি রহমান সাহেব একদিন যেটা ভবিষ্যৎবাণী করেছিলেন, আজ সেটাই মিলে যাচ্ছে? তিনি বলেছিলেন এখানে পিশাচ আছে, আপনিও একদিন তাকে দেখতে পাবেন। সহসা রহমান সাহেবের কথাটা চিন্তা করেই দেহের প্রতিটি রোমকূপ আতঙ্কে খাড়া হয়ে উঠল। এখন যা বুঝতে পারছি তাতে এই ঝড়ের হুঙ্কার, বাসি গন্ধ, এই সমস্তই এক আসন্ন বিপদের পূর্বাভাস। আমার আর রক্ষা নেই। সকলের নিষেধ উপেক্ষা করে আজ একা একা মাঠে নেমেছিলাম। সেই গোয়ার তুমির ফল আমাকে ভোগ করতে হবে বইকি। এই অভিশপ্ত গাঁ একদিন মানুষের তাজা রক্তে স্নাত হয়েছিল। নিতান্ত মূর্খের মতন যখন আমি তার ওই অশুভ গ্রাসের মধ্যে পা ফেলেছি, আমার শেষ চিৎকারটাও সম্ভবত কেউ শুনতে পাবে না। হ্যাঁ, আজ রাতে একটি প্রতিহিংসাপরায়ণ রক্ত পিপাসু প্রেত আমার পিছু নিয়েছে। ভালোই বুঝতে পেরেছি যে পিশাচ আমার পিছনে আসছে। তাকাই আর দেখি মূর্তিমান দুঃস্বপ্নের মতো একটাল জমাট অন্ধকার গুড়ি মেরে আমার ওই দিকে। আর সে যে কি বিভীষিকা, তা যে চোখে দেখেনি সে বুঝবে না। ওই যে এলো আমাকে ধরলো বলে।
আমি এখন প্রাণ ভয়ে উন্মাদের মতো দৌড়তে লাগলুম। সে এক কঠিন মুহূর্ত, টর্চটা কখন হাত থেকে পড়ে গেছে, আর আমি ছুটছি। ছুটতে ছুটতেই প্রতি মুহূর্তেই করছি মৃত্যুর জন্য প্রতীক্ষা। হিংসায় জর্জরিত রক্ত পাগল পিশাচ তখন আমার পিছন পিছন হুঙ্কার দিতে দিতে দৌড়ে আসছে। আর লক্ষ্য বস্তু একজনেই। ঝড় জলের রাতে রক্তের সন্ধান পেয়ে আর কি সে ছাড়ে? ওই অশুভ কুকুরটাও চিরাচরিত ভঙ্গিতে ঢুকতে কেঁদে উঠল। মনে হচ্ছিল যেন পুরো একটি যুগ ধরে দৌড়চ্ছি। হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। আমি প্রাণপণ চেষ্টা করছি যদি কোনো গতিকে ওই সচল বিভীষিকার দংশন থেকে মুক্তি পায়, এবং ভাবতে ভাবতেই মাঠের একেবারে সীমানার কাছে প্রচণ্ড হোঁচট খেয়ে আছড়িয়ে পড়েছিল মাটির উপর। কিন্তু হঠাৎ অন্ধকারে বিমূর্ত হয়ে কে যেন দেবদূতের মতো আঁকড়ে ধরলেন আমার দেহটাকে। আমিও আর পারি না। জ্ঞান হারিয়ে ফেলেছিলাম প্রায় সঙ্গে সঙ্গে, কিন্তু তখনও মনে হচ্ছিল তিনি কে? তিনি কি স্বয়ং ঈশ্বর? যদি না হন তবুও তাকেই নমস্কার। কতক্ষণ যে অচৈতন্য হয়ে পড়েছিলুম তা এখন বলতে পারি না। চোখটা খুলেই দেখি আমি একটি সাধারণ ঘরে অতি সাধারণ পালঙ্কের উপর চিত হয়ে শুয়ে আছি। আর সামনেই বসে পরম স্নেহ ভরে আমাকে বাতাস করছেন সাজ্জাদ আলী রহমান সাহেব। হেসে বললেন, কেমন আছেন? গায়ে ব্যথা ট্যাথা নেই তো? আমি তার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থেকে বললুম, পিশাচটা কি এখনো তাড়া করে আসছে? রহমান সাহেব তৎক্ষণাৎ আবার হেসে উঠলেন। না, সে আর এখানে নেই। আপনি নিশ্চিন্তে আমার ঘরে থাকতে পারেন। এখানে কি করে এলাম? সাজ্জাদ আলী রহমান বললেন, আমি রাত্রে ছাত্র পড়িয়ে মাঠের পাশের একটা রাস্তা ধরে বাড়ি ফিরে আসছিলাম। হঠাৎ অন্ধকারের মধ্যে শুনতে পেলাম আপনার আর্তচিৎকার। তখনই আমি গোটা কয়েক ছাত্রকে জোগাড় করে মাঠের মধ্যে ঢুকে আপনাকে তুলে নিয়ে আসি। দেখলেন তো কত ছেলে মানুষ আপনারা। তখনই যদি জেদ করে মাঠের উপর দিয়ে অন্ধকারে না হাঁটতেন তাহলে কোনো বিপদই হতো না। আল্লাহর অশেষ দয়া, তাই আজ আপনাকে বাঁচাতে পেরেছি। নইলে ওই গোলামগঞ্জের মাঠে রাত্রে কেউ একা হাঁটে? ছি! আমি শুনে অভিভূত হয়ে বললুম, আপনি আজ আমার জীবন রক্ষা করেছেন রহমান সাহেব। আপনি সেদিন ঠিকই বলেছিলেন এখানে পিশাচ আছে। সাজ্জাদ আলী ম্লান হাসলেন। হ্যাঁ, পিশাচ তো থাকবেই। আমরা নিজেদের মধ্যে দাঙ্গা বাঁধালাম, ওর রক্ত তুলে মুখে মাখামাখি করলাম, আর এখানে পিশাচ থাকবে না? আনাচে কানাচে অন্ধকারে এখানেই তো মানুষ বেশি দেখবে পিশাচ। কিন্তু রহমান সাহেব, আমরা যখন দল বেঁধে অন্ধকারে মাঠে হাঁটি তখন কেন পিশাচ দেখি না? একা থাকলে কি যত বিপদ। সাজ্জাদ আলী বললেন, দেখুন, ভয়, অবিশ্বাস কিংবা আতঙ্ক এসব তো নিঃসঙ্গতার মধ্যেই বেশি করে জন্ম নেয়, তাই নয় কি? তাহলে আপনাদের পিশাচই বা কেন জন্মাবে না বলুন? এখানকার খেটে খাওয়া সাধারণ মানুষ আজও দাঙ্গার ভয়াবহ স্মৃতির দুঃস্বপ্নের মধ্যে দিন কাটাচ্ছে। প্রতিনিয়তই তাদের আশঙ্কা, এই বুঝি জাগলো, পিশাচ আবার জেগে উঠলো। সে জাগলে তো আর রক্ষে নেই কারো। তা বলুন, এই পিশাচকে রুখবে কে? সত্যিকারের ভূত প্রেত বার হলে তো মানুষ কবে ওঝা ডেকে ঝাড়ফুঁক করে সেগুলোকে হাঁকিয়ে দিত। কিন্তু এই যে পিশাচ এখন হোসেনপুরের যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে, এ তো হাজার হাজার অপদেবতার চেয়েও বেশি ভয়ঙ্কর। একটি প্রাচীন বটগাছের শিকড়ের মতন আজও হোসেনপুরের প্রতিটি মানুষের মনে গভীরে গেঁথে গিয়েছে সন্দেহ, অবিশ্বাস। সেই আতঙ্কই তো আজ পিশাচ সেজে তাড়া করে বেড়ায় মাঠের মধ্যে একা চলা মানুষকে। একটু আগে তারই শিকার হয়েছিলেন আপনি। আমি অবাক হয়ে বললুম, সাজ্জাদ সাহেব, তাহলে কি সত্যিকারের পিশাচ বলে এখানে কিছু নেই? আমি আজ রাতে অন্ধকারে কি দেখলাম? সমস্ত মানুষই যা দেখে তাই দেখেছেন। মনের জগতে সৃষ্টি একরাশ কষ্টকল্পিত আতঙ্ক। আমি তবুও রহমান সাহেবকে প্রশ্ন করতে ছাড়ি না। কিন্তু কেন দেখলাম বলতে পারেন?
রহমান সাহেব হেসে বললেন, এখানকার অন্য 10টা সন্ত্রস্ত মানুষের মতন এই পরিবেশে আপনিও আপনার অবচেতন মনে পিশাচি দেখতে চেয়েছিলেন, তাই দেখতে পেলেন। যাই হোক, আর কোনো ভয় নেই আপনার, বিপদ কেটে গিয়েছে। এখন কষ্ট করে বসে এই দুধটুকু খেয়ে ফেলুন তো দেখি। আমি ধীরে ধীরে উঠে বসি। শরীর ঝিমঝিম করছে। আতঙ্কের ঘোরটা এখনো কাটেনি। কল্পনাই হোক কিংবা যেভাবেই হোক, আমি অন্ধকারের মধ্যে আমার পিছু পিছু যে জমাট দুঃস্বপ্নকে ছুটে আসতে দেখেছিলাম, তার কথা চিন্তা করেও আমার শরীর ভয়ে ঠকঠক করে কাঁপছে। তো আজকের গল্পটি কিরকম লাগলো সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অথবা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে ঝটফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করতে ভুলবেন না। আর যদি আপনার লেখা কোনো গল্প আপনি আমাদের পাঠাতে চান, তাহলে fs.sendstory2022@gmail.com ঝটপট পাঠিয়ে দিন এই মেল আইডিতে। আজকের মতো এ পর্যন্তই। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের মঙ্গলবার ঠিক রাত্রি 8টায়। শুভরাত্রি।